হ্যালো স্টুডেন্টস, ভাইনে নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। তো এবার আমরা শুরু করব বায়োমলিকুল সিরিজ, এবং এই বায়োমলিকুল সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্টুডেন্টসের মধ্যে বিভিন্ন রকমের কনফিউশন হয়, এবং প্রধানত এনসিইআরটির সিলেবাসের ওপর বেশ করেই এই বায়োমলিকুল পোর্শন আমি এক্ষেত্রে আলোচনা করার চেষ্টা করব। দেখো, যে তোমাদের যে সিলেবাস আছে, নিটের যে সিলেবাস আছে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস 11-এর তোমরা যদি এনসিইআরটি যদি দেখো, তাহলে দেখবে যে ইউনিট 3 ক্লাস 11-এ তো মোট 5টা ইউনিট আছে। তার মধ্যে তৃতীয় যে ইউনিট আছে থার্ড ইউনিট, এবং সেই থার্ড ইউনিটে যে চ্যাপ্টার 9 যে পোর্শন আছে, তো সেটাই হলো বায়োমলিকুলস। তো বায়োমলিকুলসে বেশ কয়েকটি ক্লাস আমি এক্ষেত্রে আলোচনা করব। প্রথমেই আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে বায়োমলিকুলস কত রকমের হয়, এবং বায়োমলিকুলসকে প্রধানত আমরা কিভাবে ক্লাসিফাই করব। অর্থাৎ দেখো, এক্ষেত্রে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিসকভারি অফ বায়োমলিকুলস। তো ডিসকভারি অফ বায়োমলিকুলস দেখতে গেলে বায়োমলিকুলস প্রধানত এলিমেন্টস এবং বিভিন্ন কম্পাউন্ড দিয়ে তৈরি হয়। তো প্রথমেই দেখব যে এলিমেন্টস কাকে বলে, কম্পাউন্ড কাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে বায়োমলিকুলস কত রকমের হতে পারে। ম্যাক্রোমলিকুলস হতে পারে, মাইক্রোমলিকুলস হতে পারে, কিভাবে আমরা ম্যাক্রোমলিকুলস এবং মাইক্রোমলিকুলকে সেপারেট করবো, এবং তার জন্য যে টেকনিক ইউজ করা হয় তো সেটাই হচ্ছে সেপারেশন টেকনিক। এবং তার সঙ্গে সঙ্গে কোনো লিভিং ম্যাটারে কিন্তু যেমন অর্গ্যানিক বিভিন্ন মেটেরিয়ালস থাকে, মানে জৈব যৌগ যেমন থাকে, তার সঙ্গে সঙ্গে অজৈব যৌগ থাকে। তো সেই অজৈব যৌগকে সেপারেশন করব আমরা যে প্রসেসে, অর্থাৎ কিভাবে আমরা অ্যাশ তৈরি করব, এবং তার সঙ্গে সঙ্গে মেটাবলাইটস, মানে প্রাইমারি মেটাবলাইটস কাকে বলে, সেকেন্ডারি মেটাবলাইটস কাকে বলে, তো এই অংশগুলো প্রধানত আলোচনা করব। এবং টোটাল আলোচনা কিন্তু এনসিইআরটির সিলেবাসের ওপর বেশ করে আমি করার চেষ্টা করব। ক্ষেত্রে প্রথমেই একটা প্রশ্ন আসে যে পৃথিবীতে যে নন লিভিং যে সমস্ত ম্যাটার্স আছে এবং লিভিং যে সমস্ত ম্যাটার্স আছে, তো তারা যে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হবে সেগুলো কি একই রকম নাকি আলাদা রকম, তো এটাই প্রথমে আমাদেরকে বুঝতে হবে। তো এনসিইআরটিতে যেটা বলছে যে নন লিভিং যে সমস্ত ম্যাটার্স আছে, তো তাকেই আমরা বলবো আর্থ ক্রাস্ট। ধরে রাখো কোনো একটা পোর্শন, কোনো নন লিভিং কোনো পোর্শন আছে, ধরা যাক এটা হচ্ছে কোনো একটা নন লিভিং কোনো মেটেরিয়ালস আমি নিলাম, এবং এই নন লিভিং মেটেরিয়ালসকেই জেনারেলি বলা হয় আর্থ ক্রাস্ট, রাইট? তাহলে এটাই হচ্ছে আর্থ ক্রাস্ট, কোনো নন লিভিং মেটেরিয়ালসই হচ্ছে আর্থ ক্রাস্ট। এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো আমরা একটা প্ল্যান্টস ধরি, কোনো লিভিং কোনো ম্যাটার্স যদি ধরি, ধরা যাক একটা প্ল্যান্টস আছে, তার সঙ্গে সঙ্গে কোনো হিউম্যান যদি আমরা ধরি, তাহলে এটা হচ্ছে হিউম্যান আছে, অথবা কোনো ব্যাকটেরিয়া আছে। সবাইকে যদি আমরা অ্যানালাইসিস করি, মানে তাদের মধ্যে কোন ধরনের কেমিক্যাল থাকে, কোন ধরনের রাসায়নিক পদার্থ থাকে, এটা যদি আমরা দেখি, তাহলে দেখবো যে এদের মধ্যে কিন্তু এলিমেন্টস থাকে। দেখো, পৃথিবীতে যত বস্তু আছে তুমি চোখের সামনে যাই দেখতে পাও না কেন, তো সমস্ত বস্তুই কিন্তু এলিমেন্টস দিয়ে তৈরি বা মৌল দিয়ে তৈরি। তাহলে নন লিভিং যে সমস্ত ম্যাটার্স আছে এবং তার সঙ্গে সঙ্গে লিভিং যে সমস্ত ম্যাটার্স আছে, এই নন লিভিং এবং লিভিং ম্যাটার্স কিন্তু সেম টাইপের কেমিক্যাল দিয়ে তৈরি। তাহলে দে আর মেড আপ অফ সেম টাইপ অফ এলিমেন্ট, সেম টাইপ অফ এলিমেন্ট। এক্ষেত্রে কেমিক্যাল বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এলিমেন্টস। তাহলে এরা কিন্তু একই রকমের এলিমেন্টস দিয়ে তৈরি। এলিমেন্টস মানে কি? এলিমেন্টস মানে কিন্তু সিম্পলি মৌল, অর্থাৎ একই রকমের মৌল দিয়ে তৈরি হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে লিভিং ম্যাটারে যে সমস্ত এলিমেন্টগুলো থাকে, নন লিভিং ম্যাটারেও সেই একই রকমের এলিমেন্ট থাকে, কিন্তু তাদের অ্যামাউন্ট ভ্যারি করে। বাট দে আর অ্যামাউন্ট ভ্যারি, সুতরাং বাট অ্যামাউন্ট এক্ষেত্রে ভ্যারি করবে। তাহলে লিভিং ম্যাটারে যে সমস্ত এলিমেন্ট থাকে, নন লিভিং ম্যাটারেও কিন্তু সেই একই এলিমেন্ট থাকে, কিন্তু এদের অ্যামাউন্ট কিন্তু ভ্যারি করে। এবং সেই কারণের জন্যই এই ডিফারেন্ট অবজেক্টকে, মানে বিভিন্ন বস্তুকে আমরা ডিফারেন্ট দেখি, কারণ তাদের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসের অ্যামাউন্টটা ভ্যারি করে। কীরকম একটা এক্সাম্পল দিই, দেখো, প্রধানত লিভিং যে সমস্ত ম্যাটার আছে বা কোনো জীবের দেহতে প্রধানত কার্বনের পরিমাণ অনেক বেশি থাকে, এবং তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে দেন নন লিভিং ম্যাটার অর দ্য আর্থ ক্রাস্ট। তাহলে লিভিং বস্তুর মধ্যে কিন্তু কার্বন এবং হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে, এবং কোনো লিভিং ম্যাটারে অলমোস্ট কার্বনের পরিমাণ 18% থাকবে। কোনো লিভিং টিস্যুতে কার্বনের পরিমাণ থাকবে 18%, কিন্তু কোনো নন লিভিং বা পৃথিবীতে যদি কার্বনের যদি পার্সেন্টেজ ধরি, তাহলে কত হবে? সেটা 0.03%। তাহলে বুঝতে পারছো যে কার্বন কিন্তু দুটোতেই আছে, মানে নন লিভিং ম্যাটারেও আছে যেমন, তার সঙ্গে সঙ্গে লিভিং ম্যাটারেও আছে। কিন্তু নন লিভিং ম্যাটারে কার্বনের পরিমাণ কিন্তু 0.03%, মানে অনেকটাই কম, কিন্তু লিভিং ম্যাটারে কার্বনের পরিমাণ অনেকটাই বেশি। এবং সেই কারণের জন্য আমি বলছি যে কোনো অবজেক্ট, পৃথিবীতে যে কোনো বস্তু সবাই কিন্তু একই রকমের এলিমেন্টস দিয়ে তৈরি হবে, একই রকমের মৌল দিয়ে তৈরি হবে, কিন্তু তাদের অ্যামাউন্ট ভ্যারি করবে। যেমন লিভিং ম্যাটারে আমরা দেখলাম যে কার্বন এবং হাইড্রোজেন প্রচুর পরিমাণে আছে।
তাহলে এই যে দেখলাম যে বিভিন্ন এলিমেন্টসের কথা বললাম, তো প্রথমে আগে একটু আমি তোমাদেরকে এলিমেন্টস সম্পর্কে আইডিয়া দিই। লিভিং এবং নন লিভিং ম্যাটার্স কিন্তু সবাই কিন্তু একই রকমের এলিমেন্টস দিয়ে তৈরি। তাহলে এলিমেন্টস কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে কম্পাউন্ড কাকে বলে, আগে প্রথমে এটা আমরা দেখব, তবেই কিন্তু আমরা টোটাল বায়োমলিকুলস সম্পর্কে আমরা কিন্তু ক্লিয়ার আইডিয়া পাবো। দেখো এলিমেন্টস কাকে বলে, এলিমেন্টস প্রধানত কি হয়, এলিমেন্টস প্রধানত একই রকমের অ্যাটম দিয়ে তৈরি হয়। সুতরাং এলিমেন্টস প্রধানত মেড আপ অফ সেম টাইপ অফ অ্যাটম, মানে একই রকমের অ্যাটম দিয়ে প্রধানত এলিমেন্টস তৈরি হয়, সেম টাইপ অফ অ্যাটম। কিন্তু এই সমস্ত অ্যাটম যে আছে তাদের মলিকুলার ওয়েট কিন্তু ভ্যারি করে। তাহলে মলিকুলার ওয়েট তাদের কিন্তু ভ্যারি করবে। তাহলে পৃথিবীতে ডিফারেন্ট টাইপের অ্যাটম থাকে এবং সেই কারণের জন্য ডিফারেন্ট টাইপের আমরা এলিমেন্টস দেখতে পাই। আমরা যদি একটা অ্যাকাউন্টস নিই, দেখো পৃথিবীতে অন্তত এখনো পর্যন্ত ডিসকভার যে এলিমেন্টস বা যে মৌল, সেটা কিন্তু 118টা মৌল এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এবং তার মধ্যে 94টা এলিমেন্টস মানে 94 এলিমেন্টস প্রধানত আর্থে থাকে। সুতরাং 94 এলিমেন্টস প্রধানত আমরা পৃথিবীতে পাই। সেটা কোনো লিভিং ম্যাটার হতে পারে, নন লিভিং ম্যাটার হতে পারে, যেরকমই হোক না কেন পৃথিবীতে যত অবজেক্ট আছে সমস্ত অবজেক্টের মধ্যে আমরা কিন্তু 94 এলিমেন্টস, অন্তত 94টা এলিমেন্টস আমরা দেখতে পাই। মানে সব কিছু মিলিয়ে লিভিং ম্যাটার এবং নন লিভিং ম্যাটার এই সবগুলো মিলিয়ে কিন্তু আমরা 94 এলিমেন্টস আমরা দেখতে পাই। কিন্তু এই যে 94 এলিমেন্টস আছে তার মধ্যে 8টার কিন্তু স্টেবল আইসোটোপ, মানে 8টা বলছি, এক্ষেত্রে 80টার কিন্তু স্টেবল আইসোটোপ থাকে। তার মানে এই সমস্ত মলিকিউলসগুলো বা এই সমস্ত এলিমেন্টসগুলো প্রধানত স্টেবল হয়। এবং স্টেবল আইসোটোপ তাহলে কি, যে সমস্ত এলিমেন্টসের অ্যাটমিক নাম্বার যে সমস্ত এলিমেন্টের বা পারমাণবিক সংখ্যা যেটাকে আমরা বলবো, তো অ্যাটমিক নাম্বার যে সমস্ত এলিমেন্টসের 1 থেকে 82, তো তাদের মধ্যে প্রধানত আমরা স্টেবল আইসোটোপ দেখতে পাই। তো 43 কার প্রধানত অ্যাটমিক নাম্বার, টেকনেটিয়াম এবং তার সঙ্গে সঙ্গে প্রোমেথিয়াম, 62 হচ্ছে প্রোমেথিয়াম। টেকনেটিয়াম এবং প্রোমেথিয়াম ছাড়া বাকি সববার মধ্যে কিন্তু স্টেবল আইসোটোপ থাকে। এবং এই যে 80টা যে স্টেবল আইসোটোপের কথা আমি বললাম তার মধ্যে 15টা এলিমেন্টস, এখানটা ভালো করে মাথায় রাখবে, তার মধ্যে 15 এলিমেন্টস। তাহলে দেখো 80টা যে স্টেবল আইসোটোপ থাকে তার মধ্যে 15 এলিমেন্টস প্রেজেন্ট ইন লিভিং, মানে 15টা এলিমেন্ট কিন্তু সমস্ত জীবের মধ্যে আমরা দেখতে পাই। তো এই যে 15টা এলিমেন্টস আছে তার মধ্যে কোনো এলিমেন্টসের আবার পরিমাণ অনেক বেশি থাকে, আবার কোনো এলিমেন্টসের পরিমাণ আবার লিভিং টিস্যুতে অনেক কম থাকে। এবং এই যে 15টা এলিমেন্টস আছে, তো এই 15টা এলিমেন্টের মধ্যে জাস্ট এক্ষেত্রে আমরা ধরতে পারি যে জাস্ট 4 এলিমেন্টস, দেখো 15টা যে এলিমেন্ট আছে লিভিং টিস্যুতে তার মধ্যে জাস্ট 4টে এলিমেন্ট কিন্তু 99% থাকে লিভিং অর্গানিজমে। তাহলে 99% লিভিং অর্গানিজমে থাকবে। এবং সেই যে 4টে যে এলিমেন্ট আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন প্রধানত লিভিং অর্গানিজমে অনেক বেশি থাকে। আবার এদের মধ্যে কার্বন অন্তত 50% প্রধানত থাকে। 80টা স্টেবল আইসোটোপযুক্ত এলিমেন্টের মধ্যে কেবলমাত্র 15টা এলিমেন্ট প্রধানত লিভিং অর্গানিজমে থাকে। আবার এই 15টা এলিমেন্টের মধ্যে 4টি এলিমেন্ট 99% থাকে এবং বাকিগুলো 1%-এর কাছাকাছি থাকে। এবং এই 4টি মেজর যে এলিমেন্ট, এই 4টি মেজর এলিমেন্ট হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে আমরা এলিমেন্ট সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম এবং আমরা এটাই দেখলাম যে লিভিং অর্গানিজমে প্রধানত 4টি এলিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তবে এর মধ্যে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কার্বন, কারণ লিভিং যে কোনো ম্যাটারে কার্বনের পরিমাণ অনেক বেশি থাকে, অন্তত গ্রেটার দেন সমস্ত এলিমেন্টসের মধ্যে অন্তত গ্রেটার দেন 50% কার্বন থাকে। দেখো এলিমেন্ট প্রধানত কি করে, এলিমেন্ট প্রধানত কম্পাউন্ড তৈরি করে। যেমন ধরা যাক আমি একটা কম্পাউন্ড লিখছি C6H12O6, সুতরাং এটা একটা কম্পাউন্ড। তাহলে এই কম্পাউন্ডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই কম্পাউন্ডের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের এলিমেন্ট দেখতে পাচ্ছি। কার্বন একটা এলিমেন্ট দেখতে পাচ্ছি, হাইড্রোজেন একটা এলিমেন্ট দেখতে পাচ্ছি এবং অক্সিজেন এলিমেন্ট দেখতে পাচ্ছি। সুতরাং আমরা দেখলাম যে এলিমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে কম্পাউন্ডের মধ্যে কি পার্থক্য সেটা আমরা দেখলাম। এবারে তোমাদের একটা স্ট্যাটিস্টিক্স দিই এবং এই স্ট্যাটিস্টিক্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এনসিইআরটির লিস্টেও আমি এই স্ট্যাটিস্টিক্স আমি তোমাদেরকে দেখাবো। দেখো আর্থ ক্রাস্ট অর্থাৎ নন লিভিং ম্যাটারে প্রধানত এই এলিমেন্টের পার্সেন্টেজ কেমন হবে, তার মানে আর্থ ক্রাস্ট যদি আমরা দেখি তো আর্থ ক্রাস্টের মধ্যে এই সমস্ত এলিমেন্ট কি পরিমাণে থাকবে। আর্থ ক্রাস্টে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন
এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কার্বন, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে নাইট্রোজেন, এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যালসিয়াম। এটা হচ্ছে আর্থ ক্রাস্টে সব থেকে বেশি যে এলিমেন্ট থাকবে, নন লিভিং ম্যাটারে সব থেকে ম্যাক্সিমাম পোর্শন যেটা থাকবে সেটা হচ্ছে অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে ক্যালসিয়াম। কিন্তু হিউম্যান বডি, দেখো হিউম্যান বডিতে আমরা যদি এলিমেন্টসের আমরা যদি পরিমাণ দেখি, অর্থাৎ হিউম্যান বডিতে যদি আমরা এলিমেন্টসের যদি ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে হিউম্যান বডিতে সব থেকে বেশি যেটা থাকবে তো সেটা হচ্ছে অক্সিজেন আর্থ ক্রাস্টের মতো, এবং তারপরে যেটা থাকবে সেটা কার্বন, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে হাইড্রোজেন, এবং সবশেষে যেটা থাকবে সেটা হচ্ছে নাইট্রোজেন, রাইট? তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এটা হচ্ছে 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট। তবে হিউম্যান বডিতে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন, কারণ প্রচুর পরিমাণে জল থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে এবং নাইট্রোজেন থাকে। আর প্রোটোপ্লাজম যদি আমরা ধরি, তো প্রোটোপ্লাজমের মধ্যে তার মানে কোনো সেলের যে প্রোটোপ্লাজম থাকে, তো সেই প্রোটোপ্লাজমের মধ্যে তাহলে কোন কোন এলিমেন্ট থাকবে দেখো কেমন সিকোয়েন্সে। কার্বন সব থেকে বেশি থাকবে, তারপরে থাকবে যেটা সেটা হচ্ছে হাইড্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে সালফার এবং তারপরে ফসফরাস। এগুলো হচ্ছে সিকোয়েন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত সিকোয়েন্সগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং আমরা যেটা দেখলাম যে ডিফারেন্ট টাইপের এলিমেন্ট প্রধানত লিভিং এবং নন লিভিং ম্যাটারে থাকে, কিন্তু তাদের পরিমাণ কিন্তু প্রধানত ডিফারেন্ট হয়। লিভিং ম্যাটারে একরকম তাদের পরিমাণ হয় এবং নন লিভিং ম্যাটারে তাদের একরকম পরিমাণ হয়। এবার একটু এনসিইআরটি একটু দেখে নাও, এনসিইআরটিতে যে লিস্ট দিয়েছে একটু দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এনসিইআরটিতে আমরা লিস্ট এক্ষেত্রে দেখতে পাচ্ছি, দেখো বলছে যে ওয়েট পার্সেন্টেজ অফ দ্য ওয়েট অফ আর্থ ক্রাস্ট অ্যান্ড দ্য হিউম্যান বডি। তার মানে আর্থ ক্রাস্ট মানে কি নন লিভিং ম্যাটার এবং হিউম্যান বডি। তাহলে দেখো আর্থ ক্রাস্টে আমরা কি দেখতে পাচ্ছি, নন লিভিং ম্যাটারে হাইড্রোজেন কত আছে 0.14, কার্বন কত আছে 0.03, অক্সিজেন দেখো অক্সিজেন প্রচুর পরিমাণে আছে, তাহলে অক্সিজেন আছে 46.6 এবং নাইট্রোজেন ভেরি লিটল আছে, খুব কম থাকে, সালফার এটা। তো এই স্ট্যাটিস্টিক্স তোমাদের মনে রাখতে হবে না, তোমরা যেটা মনে রাখবে আমি যে সিকোয়েন্স লিখলাম তো সেই সিকোয়েন্স তোমরা মনে রাখবে। তাহলে নন লিভিং ম্যাটারে ম্যাক্সিমাম যে এলিমেন্ট যেটা থাকবে তো সেটাই হচ্ছে 46.6। আবার হিউম্যান বডিতে দেখো মানে 46.6 মানে অক্সিজেন, মানে নন লিভিং ম্যাটারে যে এলিমেন্ট সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে অক্সিজেন, আবার হিউম্যান বডিতেও যে এলিমেন্ট সব থেকে বেশি থাকবে সেটাও কিন্তু অক্সিজেন। এবং তারপরেই দেখো এই জায়গাতে কার্বন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নন লিভিং ম্যাটারে যেখানে কার্বন যেখানে দেখতে পাচ্ছি যে আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি কত 0.03, কিন্তু এক্ষেত্রে দেখো কিন্তু এক্ষেত্রে দেখো লিভিং ম্যাটারে মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যান বডিতে তাহলে কত 18.5। তো প্রথমে যেটা শুরু করেছিলাম যে কার্বন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো লিভিং বস্তুতে, তো কার্বন কিন্তু হিউম্যান বডিতে আমরা দেখছি যে 18.5 মানে অনেকটাই বেশি থাকে। এবং তার সঙ্গে সঙ্গে তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে এলিমেন্ট দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন এগুলো সব হচ্ছে এলিমেন্ট। তাহলে এলিমেন্ট কিন্তু আর্থ ক্রাস্ট মানে নন লিভিং ম্যাটারেও যেমন আছে তার সঙ্গে সঙ্গে লিভিং ম্যাটারেও আছে, কেবলমাত্র তাদের পরিমাণ কেবলমাত্র ডিফারেন্ট, এছাড়া আর কিছুই নয়। তাহলে লিভিং এবং নন লিভিং ম্যাটার উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা এই এলিমেন্টগুলো দেখতে পাবো এবং একই রকমের এলিমেন্ট আমরা দেখতে পাবো, কিন্তু তাদের পরিমাণটা কিন্তু ডিফারেন্ট হবে এক্ষেত্রে। তাহলে দেখো আর্থ ক্রাস্টের আমি লিস্টে আমি লিখে দিয়েছি এবং হিউম্যান বডিতে কোন এলিমেন্ট কেমন পরিমাণে থাকে সেটা লিখে দিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে প্রোটোপ্লাজমে কেমন ধরনের এলিমেন্টগুলো থাকে সেটা লিখে দিয়েছি। তো এরপরে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে বায়োমলিকিউলস। তাহলে আমরা যেটা পড়তে চলেছি তো সেটাই হচ্ছে বায়োমলিকিউলস। তাহলে তোমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ দিস বায়োমলিকিউলস। দেখো বায়োমলিকিউলস আমরা কাকে বলবো। বায়োমলিকুলস মানে লিভিং ম্যাটারে যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে কার্বন। তাহলে অল কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, সমস্ত কার্বনযুক্ত যত কম্পাউন্ড আছে, সমস্ত কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, অল কার্বন কন্টেইনিং কম্পাউন্ড ফাউন্ড ফ্রম, যেটাকে আমরা পাচ্ছি কোথা থেকে, ফাউন্ড ফ্রম লিভিং ম্যাটার, তো তাকেই আমরা বলবো বায়োমলিকুল। তাহলে সেই সমস্ত কার্বনযুক্ত কম্পাউন্ড যেগুলো প্রধানত কোনো জীবের সেল থেকে আমরা প্রধানত পাই, তো তাকেই আমরা বলবো বায়োমলিকুলস। এবং বায়োমলিকুল সম্পর্কে যে স্টাডি, অর্থাৎ স্টাডি অফ দ্য বায়োমলিকুল, এটা বায়োলজির যে ব্রাঞ্চে করা হয় তো সেটাই হচ্ছে বায়োকেমিস্ট্রি। ডিফারেন্ট টাইপের বায়োমলিকুলস আছে তোমরা জানো, যেমন এক্ষেত্রে তোমরা জানো যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, লিপিড আছে, তার সঙ্গে সঙ্গে এনজাইমস আছে, তো এগুলো সবই কিন্তু বায়োমলিকুলস। তো এই সম্পর্কিত যে স্টাডি তো সেটাই কিন্তু বায়োকেমিস্ট্রি। তো এই যে বায়োমলিকুলস আছে
তো বায়োমলিকুলসকে প্রধানত আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দেখো বায়োমলিকুলসকে কিন্তু আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আগে ডিফারেন্সটা দেখে নাও, তারপরে আমরা কোনো লিভিং ম্যাটার থেকে কিভাবে এই ডিফারেন্ট টাইপের বায়োমলিকুলকে সেপারেট করব সেটা আমরা দেখব। তো বায়োমলিকুলসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে মাইক্রোমলিকুলস, সুতরাং মাইক্রোমলিকুলস, এবং তার সঙ্গে সঙ্গে ম্যাক্রোমলিকুলস, অর্থাৎ এই দুই ধরনের বায়োমলিকুলস কিন্তু আমরা লিভিং মেটেরিয়ালসে দেখতে পাই, মাইক্রোমলিকুলস এবং তার সঙ্গে সঙ্গে ম্যাক্রোমলিকুলস। আগে একটু এই অংশটা একটু দেখে নাও। তো মাইক্রোমলিকুলস প্রধানত আমরা কাকে বলবো? মাইক্রোমলিকুলস মানে এদের মলিকুলার ওয়েট। তাহলে মাইক্রোমলিকুলস হচ্ছে সেগুলোই যাদের মলিকুলার ওয়েট কত হবে? যাদের মলিকুলার ওয়েট 18 থেকে 800 ডালটন পর্যন্ত হবে, তো তাদেরকেই আমরা বলবো মাইক্রোমলিকুল। কিন্তু ম্যাক্রোমলিকুল কাদেরকে বলবো? এদের মলিকুলার ওয়েট মোর দেন 800 ডালটন। তাহলে 800 ডালটনের প্রধানত বেশি যারা হবে তো তারাই কিন্তু ম্যাক্রোমলিকুল। 10,000 হতে পারে অথবা 10,000 অ্যাভোভ হতে পারে এই ম্যাক্রোমলিকুলের মলিকুলার ওয়েট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই যে মাইক্রোমলিকুলসগুলো আছে, এই মাইক্রোমলিকুলসগুলো প্রধানত সিম্পল মলিকুলস হয়। তাহলে মাইক্রোমলিকুলস প্রধানত সিম্পল মলিকুল হয়, তার মানে বলতে পারো যে এরা প্রধানত মোনোমেরিক হয়, রাইট? তো এরা হচ্ছে সিম্পল মলিকুল হয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই যে ম্যাক্রোমলিকুলস যেগুলো আছে এগুলো কিন্তু কমপ্লেক্স হয়। ম্যাক্রোমলিকুলস কিন্তু সবসময় কমপ্লেক্স হবে, অর্থাৎ বিভিন্ন মনোমার নিয়ে প্রধানত এরা গঠিত হবে। এবং এই সিম্পল মলিকুলস কিন্তু দুই ধরনের হতে পারে, এটা মাথায় রাখবে। সিম্পল মলিকুলস কিন্তু মাইক্রোমলিকুলস কিন্তু দুই ধরনের হতে পারে, অর্থাৎ অর্গ্যানিক হতে পারে। অর্গ্যানিক মানে কি? কোনো জৈব যৌগ হতে পারে। কোন কোন অর্গ্যানিক মলিকুল হতে পারে? যদি আমরা কার্বোহাইড্রেট থেকে যদি আমরা ধরি তাহলে সিম্পল সুগার হতে পারে, যেমন গ্লুকোজ, তার সঙ্গে সঙ্গে গ্লুকোজ, রাইবোজ ইত্যাদি, এগুলো সব কিন্তু সিম্পল সুগার। তো এই সিম্পল সুগার কিন্তু মাইক্রোমলিকুলস। এবং তার সঙ্গে সঙ্গে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ প্রোটিন তৈরি করার যে বিল্ডিং ব্লক যে মোনোমার, তো সেই অ্যামাইনো অ্যাসিড এটা কিন্তু মাইক্রোমলিকুল। এর সঙ্গে সঙ্গে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো লিপিড। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবে। তাহলে লিপিড কিন্তু এক রকমের মাইক্রোমলিকুলস, রাইট? তো কেন এটা মাইক্রোমলিকুলস আমরা দেখবো এবং এটাকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে দেখো নিউক্লিওটাইড মানে কি? ডিএনএ এবং আরএনএ তৈরি হবে প্রধানত এই নিউক্লিওটাইড দিয়ে। তাহলে নিউক্লিওটাইডও কিন্তু মাইক্রোমলিকুলস। এবং এই মাইক্রোমলিকুলস কিন্তু ইনঅর্গ্যানিক হতে পারে। তাহলে আমরা এটাই দেখলাম যে মাইক্রোমলিকুলস যেটা, এই মাইক্রোমলিকুলস অর্গ্যানিক যেমন হতে পারে, তার সঙ্গে সঙ্গে মাইক্রোমলিকুলস কিন্তু ইনঅর্গ্যানিক হতে পারে। তাহলে ইনঅর্গ্যানিক কী কী মাইক্রোমলিকুলস হতে পারে? ইনঅর্গ্যানিক মাইক্রোমলিকুলস ওয়াটার হতে পারে, বিভিন্ন রকমের খনিজ লবণ হতে পারে, বিভিন্ন মিনারেলস হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্যাস হতে পারে। কোনো সেলের মধ্যে ডিফারেন্ট টাইপের গ্যাস থাকতে পারে। তো এগুলো সবই কিন্তু মাইক্রোমলিকুলস। তাহলে ম্যাক্রোমলিকুলস কোনগুলো? প্রধানত এরা ম্যাক্রোমলিকুলস জেনারেলি এগুলো কিন্তু কমপ্লেক্স হয়। যেমন কমপ্লেক্স ম্যাক্রোমলিকুল তাহলে কি হবে? 3টে ম্যাক্রোমলিকুলস কমপ্লেক্স ম্যাক্রোমলিকুলস প্রধানত সেলের মধ্যে থাকে। একটি হলো পলিস্যাকারাইড, এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিন, এবং তার সাথে সাথে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ প্লাস আরএনএ। তো ডিএনএ প্লাস আরএনএ এরা কিন্তু ম্যাক্রোমলিকুল। সো ডিএনএ প্লাস আরএনএ মানে নিউক্লিক অ্যাসিড, এরা প্রধানত ম্যাক্রোমলিকুলস। 3টে প্রধানত ম্যাক্রোমলিকুলস আমরা সেলের মধ্যে জেনারেলি পাবো। তাহলে এটা মাথায় রাখবে যে 3টে ম্যাক্রোমলিকুলস, সুতরাং 3 ম্যাক্রোমলিকুলস আর ফাউন্ড ইন সেল, রাইট? তাহলে আরেকবার বলে দিই যে বায়োমলিকুলস জেনারেলি কাকে বলে? সমস্ত কার্বনযুক্ত কম্পাউন্ড যেগুলো কোনো লিভিং ম্যাটার, কোনো লিভিং বডিতে যেটা থাকে, তো তাকেই আমরা বলবো বায়োমলিকুল। এটা প্রধানত দুই ধরনের হয়, মাইক্রোমলিকুল এবং ম্যাক্রোমলিকুল। এবং মাইক্রোমলিকুল প্রধানত দেখো সিম্পল সুগার, অ্যামাইনো অ্যাসিড, লিপিড এবং নিউক্লিওটাইড। তো লিপিডও কিন্তু এক রকমের মাইক্রোমলিকুল। আর এক্ষেত্রে আমরা দেখলাম যে পলিস্যাকারাইড, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ, এরা সবাই কিন্তু ম্যাক্রোমলিকুলস। এক্ষেত্রে অর্গ্যানিক মলিকুল বলতে কি বুঝবো আমরা? অর্গ্যানিক মলিকুলের সঙ্গে ইনঅর্গ্যানিক মলিকুলের পার্থক্যই হচ্ছে এটা যে অর্গ্যানিক মলিকুলে প্রধানত আমরা হাইড্রোকার্বন, আমরা বন্ড আমরা দেখতে পাই, কিন্তু ইনঅর্গ্যানিক মলিকুলে সেরকম কোনো বন্ড আমরা দেখতে পাই না। তো যাই হোক, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যানালাইজিং লিভিং টিস্যু, অর্থাৎ আমরা অ্যানালাইসিস করব এই মাইক্রোমলিকুল এবং ম্যাক্রোমলিকুলকে আমরা অ্যানালাইসিস করব। তো অ্যানালাইজিং লিভিং টিস্যু, লিভিং টিস্যুকে অ্যানালাইজ করার জন্য প্রধানত দুটো টেকনিক ইউজ করা হয়। প্রথম যে টেকনিক সেটা হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিস। তাহলে লিভিং টিস্যুকে অ্যানালাইসিস করার জন্য দুটো টেকনিক ইউজ করব। প্রথম যে টেকনিক সেটা হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিস।
সো কেমিক্যাল অ্যানালাইসিসের সাহায্যে আমরা অর্গ্যানিক মলিকুলকে আমরা সেপারেট করব। সুতরাং অর্গ্যানিক যে সমস্ত মলিকুলস আছে তাদেরকে অ্যানালাইসিস করা হবে কেমিক্যাল অ্যানালাইসিসের সাহায্যে, আর ইনঅর্গ্যানিক মলিকুলকে অ্যানালাইসিস করব ইনঅর্গ্যানিক মলিকুল, অর্থাৎ লিভিং বডিতে কোন কোন অজৈব যৌগ থাকবে। সুতরাং ইনঅর্গ্যানিক মলিকিউলের এক্ষেত্রে আমরা অ্যানালাইসিস দেখব, অর্থাৎ আমরা তৈরি করব অ্যাশ তৈরি করব, ঠিক আছে, যেটাকে বাংলাতে বলা হয় ছাই। সুতরাং এই অ্যাশ তৈরি করে আমরা দেখব। তাহলে লিভিং টিস্যুর মধ্যে প্রধানত অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক মলিকুল থাকে। তো অর্গ্যানিক মলিকুলকে আমরা কি করে সেপারেট করব ইনঅর্গ্যানিক মলিকুল থেকে, তো সেটা প্রধানত অ্যাশ তৈরির মধ্য দিয়ে হয়। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জৈব যৌগগুলো থাকে সেই জৈব যৌগগুলোকে আমরা কিভাবে সেপারেট করব। সিম্পলি কেমিক্যাল অ্যানালাইসিস মানেই হচ্ছে এটা যে মাইক্রোমলিকুল এবং ম্যাক্রোমলিকুলকে সেপারেট করব। তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সেপারেশন অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রোমলিকুলস। তো মাইক্রোমলিকুলস তোমাদেরকে বললাম যে কি হতে পারে। মাইক্রোমলিকুলস আমরা দেখলাম যে লিপিড হতে পারে, তার সঙ্গে সঙ্গে সিম্পল সুগার হতে পারে, অ্যামাইনো অ্যাসিড হতে পারে। এগুলো সব হচ্ছে মাইক্রোমলিকুলস। আর ম্যাক্রোমলিকুলসের মধ্যে কোনগুলো থাকবে, প্রধানত পলিস্যাকারাইড হতে পারে, তার সঙ্গে সঙ্গে প্রোটিন হতে পারে, নিউক্লিক অ্যাসিড হতে পারে। এগুলো সব হলো ম্যাক্রোমলিকুলস। এবার আমরা প্রথমেই সেপারেশন টেকনিক আমরা যেটা দেখব যে বিভিন্ন এই লিভিং ম্যাটারের মধ্যে প্রধানত এই মাইক্রো এবং ম্যাক্রোমলিকুলকে কি করে সেপারেট করব, তো সেটাই আমরা দেখব। ধরে রাখো তুমি একটা প্ল্যান্ট টিস্যু নিয়েছো, একটু আমি আঁকার চেষ্টা করি। ধরে দেখো একটা গাছের পাতা আছে, এটা হচ্ছে গাছের পাতা, তার মানে প্ল্যান্ট টিস্যু। অথবা কোনো লিভার সেল তুমি নিয়েছো, ধরে রাখো এটা হচ্ছে লিভার সেল, লিভার টিস্যু বা লিভার কোনো পোর্শন তুমি নিয়েছো। এবং নেওয়ার পরে কি করবে, যে কোনো একটা তুমি নিতে পারো, এক্ষেত্রে প্ল্যান্ট প্রোডাক্টও নিতে পারো। সুতরাং প্ল্যান্ট কোনো টিস্যু তুমি নিতে পারো, অথবা কোনো তুমি লিভার টিস্যু নিতে পারো। এবং প্ল্যান্ট টিস্যু অথবা লিভার টিস্যুর মধ্যে যে কোনো একটাকে তুমি নিলে, নেওয়ার পরে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে রেখে তুমি গ্রাইন্ডিং করলে, ঠিক আছে। তো এইরকম জায়গাতে একটি পাত্র এক্ষেত্রে নেওয়া হয়। তো সেই পাত্রটাকে আমরা বলবো মোটর অর দ্য পেস্টেল, ঠিক আছে। তাহলে এই জায়গাতে আমি একটা মোটর আঁকছি আর কি, মোটর। তাহলে এটা হচ্ছে একটা জায়গা, তো দিস ইজ মোটর। এবং এই মোটরের মধ্যে আমরা কি করছি, ধরে রাখো তুমি এই প্ল্যান্ট টিস্যুকে তুমি নিচ্ছ এবং এটাকে তুমি গ্রাইন্ডিং করছো। তো মোটরের মধ্যে রেখে এটাকে একটা এরকম টাইপের একটা হাতুড়ির মতো অংশ আছে, তাহলে এটাকে দিয়ে তুমি গ্রাইন্ডিং করছো। কিন্তু কার মধ্যে রেখে তুমি গ্রাইন্ডিং করছো, তো এই জায়গাতে তুমি যে অ্যাসিড যেটাকে তুমি নিয়েছো, তো সেই অ্যাসিডটার নাম হচ্ছে, এক্ষেত্রে যে অ্যাসিডকে নেওয়া হবে সেটা হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এক্ষেত্রে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড আছে। সো দিস ইজ ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের আমি একটু সংক্ষেপে লেখার চেষ্টা করি। সুতরাং এক্ষেত্রে যেটা তুমি নিচ্ছ সেটা হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, Cl3CCOOH। ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যখন এটাকে আমরা গ্রাইন্ডিং করব, তাহলে এটাকে আমরা কি করছি, এটাকে আমরা গ্রাইন্ডিং করছি কোথায়, গ্রাইন্ডিং করছি আমরা মোটর অর পেস্টেলের মধ্যে আমরা এটাকে রেখে আমরা গ্রাইন্ডিং করছি। এবং এর ফলে তুমি যেটা পাচ্ছ, তো সেটা হচ্ছে এরকম টাইপের মেটেরিয়ালসকে তুমি পাচ্ছ, মানে টিস্যু মেটেরিয়ালস তুমি পাচ্ছ। তো এটা একটা থিক মেটেরিয়ালস হবে এবং এই থিক মেটেরিয়ালসকে বলা হয় স্লারি। তো এটাকে আমরা বলবো স্লারি। সুতরাং এই স্লারি হচ্ছে অনেক থিক হবে। এরপরে কি হবে, এই যে তুমি স্লারি পেলে, অর্থাৎ গ্রাইন্ডিং করার পরে তুমি এই যে স্লারি পেলে, তো এই স্লারিকে তুমি ফিল্টার করবে, ঠিক আছে, বা এটাকে আমরা এরপরে আমরা ফিল্টার করব। তাহলে এই স্লারিকে আমরা কি করব, এই স্লারিকে আমরা ফিল্টার করব। কোথায় রেখে আমরা এটাকে ফিল্টার করব, যে পেপারে আমরা ফিল্টার করব সেটা হচ্ছে যে চিজ ক্লথ, কোনো চিজ ক্লথে এটাকে আমরা ফিল্টার করব। তাহলে চিজ ক্লথ অথবা যে জায়গাতে আমরা ফিল্টার করব সেটা হচ্ছে কোনো কটনে আমরা এটাকে ফিল্টার করব। তাহলে যদি আমরা ফিল্টার করি, একটু ছবিটা আঁকার চেষ্টা করি। ধরে রাখো এই জায়গাতে, আচ্ছা এখানে আমি আঁকার চেষ্টা করছি যে ফিল্টার করছি আমরা। ধরে রাখো এরকম একটা পাত্র আছে, সুতরাং এটা আছে, এবং এই জায়গাতে বা একটা কোনো জায়গা আছে, এবং এর মধ্যে এটাকে আমরা ফিল্টার করছি। তাহলে এক্ষেত্রে ফিল্টার করার জন্য কি আমরা ইউজ করব, ফিল্টার করার জন্য অবশ্যই আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফানেল আমরা ইউজ করব। এবং এই ফানেলের মধ্যে আমরা তাহলে কি দিচ্ছি, চিজ ক্লথ অর্থাৎ কটন দিচ্ছি। তাহলে দিলে দেখব আমরা এই জায়গাতে আমরা যেটা দেখব, দেখো
কিছু অংশ যেগুলো অ্যাসিড সলিউবল পোর্শন, এখানে কিছু অ্যাসিড সলিউবল পোর্শন প্রধানত পরিশ্রুত হয়ে যাবে। তাহলে যে পোর্শনটা প্রধানত একদম নিচে চলে যাবে, পরিশ্রুত হয়ে যাবে, তো তাকেই আমরা বলবো ফিল্ট্রেট। এবং এই যে ফিল্ট্রেট যেটা আছে, তো এটা কিন্তু অ্যাসিড সলিউবল পোর্শন, মানে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডে ওই লিভিং টিস্যুর যে অংশগুলো একদম 100% সলিউবল হয়ে যায়, তো সেগুলোই প্রধানত অ্যাসিড সলিউবল পুল বলা হবে এটাকে। সুতরাং এটাই হচ্ছে অ্যাসিড সলিউবল পুল। তাহলে ফিল্ট্রেট যেটা একদম, যেটা পরিশ্রুত করার পরে যেটা একদম পরিশ্রুত যে তরল যেটা আমরা পাচ্ছি, তো এটাই হচ্ছে ফিল্ট্রেট এবং এটা হচ্ছে অ্যাসিড সলিউবল পুল তৈরি করে। অর্থাৎ ডিফারেন্ট কম্পাউন্ড বা ডিফারেন্ট প্রধানত বায়োমলিকুলস এই জায়গাতে থাকে এবং এই সমস্ত বায়োমলিকুলসকে একসঙ্গে আমরা বলবো অ্যাসিড সলিউবল পুল, যেগুলো ফিল্টার হয়ে যাচ্ছে, অর্থাৎ যেগুলো অ্যাসিডে সলিউবল হয়ে যাচ্ছে। এই জায়গাটা ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, যেটা ফিল্টার হচ্ছে না, মানে যেটা ইনসলিউবল পার্ট, তাহলে এই যে পোর্শনটা আছে এটা প্রধানত ইনসলিউবল পার্ট। এবং অর্থাৎ এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনসলিউবল, অ্যাসিড ইনসলিউবল পুল। সুতরাং অ্যাসিড ইনসলিউবল পুল, যেহেতু এরা অ্যাসিডে দ্রবীভূত হচ্ছে না, তাহলে এটা কি হবে, এই পোর্শন প্রধানত ইনসলিউবল থাকবে। তো এই অংশকে আমরা বলবো অ্যাসিড ইনসলিউবল পুল। ওকে, এবং বা এটাকে বলা হয় রেটেন্টেট বা রেনটেন্টেট, বা একে আমরা বলবো রেনটেন্টেট, রাইট? তাহলে দুটো পোর্শন আমরা পাবো। কোনো লিভিং টিস্যুকে আমরা প্রথমে গ্রাইন্ডিং করবো, আর একবার দেখে নাও, কোনো লিভিং টিস্যুকে প্রথমে গ্রাইন্ডিং করবো এবং কোথায় রেখে গ্রাইন্ডিং করছি, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডে। তাহলে এই লিভিং টিস্যুর কিছু পোর্শন একদম অ্যাসিডে পুরো গুলে যাবে, একটা সলিউশন তৈরি করবে, এবং কিছু পোর্শন গুলে যাবে না, মানে সলিউশন তৈরি করবে না। তাহলে যখন এই পোর্শনকে যখন আমরা ফিল্টার করছি, তাহলে আমরা দুটো জিনিস আমরা এই লিভিং টিস্যু থেকে সেপারেট করতে পারছি। যে থিক স্লারি আমরা পাচ্ছি, তো সেখান থেকে আমরা দুটো জিনিস পাবো ফিল্টার করলে, একটা অ্যাসিড ইনসলিউবল পুল পাবো, তো তাকেই বলা হয় রেনটেন্টেট, এবং তার সঙ্গে সঙ্গে একদম নিচের দিকে যে পোর্শন থাকবে যেটা ফিল্টার হয়ে যাবে, তো তাকেই আমরা বলবো ফিল্ট্রেট, মানে অ্যাসিড সলিউবল পার্ট যেটা হবে, তো তাকেই আমরা বলবো ফিল্ট্রেট। তাহলে এই জায়গাতে দেখো, যেটা অ্যাসিড ইনসলিউবল যে সমস্ত পুল আছে, তো অ্যাসিড ইনসলিউবল মানে কি, যেগুলো অ্যাসিডে দ্রবীভূত হচ্ছে না। তো অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে তাহলে কি থাকবে? অবভিয়াসলি অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে দেখো এই যে মেটেরিয়ালস আছে এরা সবাই কিন্তু বায়োমলিকুলস। তো অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে আমরা প্রধানত বিভিন্ন পলিমেরিক সাবস্ট্যান্স বা ম্যাক্রোমলিকুল পাবো, যেগুলো পলিমার, যারা বড় বড় তারা তো কখনো সলিউবল হবে না। তাহলে এই জায়গাতে আমরা যেটা পাবো, তো সেটা হচ্ছে পলিমেরিক সাবস্ট্যান্স, বিভিন্ন ম্যাক্রোমলিকুলসকে আমরা প্রধানত পাবো। তাহলে ম্যাক্রোমলিকুলস আমি বলেছিলাম কি, 3 ধরনের ম্যাক্রোমলিকুলস প্রধানত থাকবে। একটি হলো পলিস্যাকারাইড, সুতরাং এই জায়গাতে আমরা যেটা পাবো, তো সেটা হচ্ছে পলিস্যাকারাইড পাবো। প্লাস আমরা কি পাবো, পলিস্যাকারাইড পাবো, এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিক অ্যাসিডকে আমরা পাবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রোটিনকে পাবো, রাইট? এবং এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যেটা, তো সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা লিপিডকেও কিন্তু আমরা পাবো। দেখো, লিপিড কিন্তু কোনো মাইক্রোমলিকুল নয়, কিন্তু তবুও আমরা অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে কিন্তু আমরা লিপিডকে পাবো। তাহলে দেখো, এই যে পলিস্যাকারাইড, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, এদের মলিকুলার ওয়েট কিন্তু 800 ডাল্টনের বেশি। তাহলে এই যে পোর্শন আছে, এক্ষেত্রে যাদের মলিকুলার ওয়েট যাদের 800 ডাল্টনের বেশি, তো তাদেরকেই আমরা প্রধানত এই লিপিড ইনসলিউবল পুলের মধ্যে আমরা পাবো। কিন্তু তো এই জায়গাতে দেখো, তাহলে যাদের মলিকুলার ওয়েট 800 ডাল্টনের বেশি, 800 ডাল্টনের বেশি কোনগুলো? প্রথমেই বলেছিলাম বায়ো ম্যাক্রোমলিকুল, যেমন পলিস্যাকারাইড, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। এই 3 ধরনের ম্যাক্রোমলিকুল বা পলিমেরিক সাবস্ট্যান্সের মলিকুলার ওয়েট 800 ডাল্টনের বেশি। তাহলে এদেরকে আমরা লিপিড ইনসলিউবল পুলে আমরা পাবো, এবং তার সঙ্গে সঙ্গে লিপিডকে পাবো। দেখো, লিপিডের মলিকুলার ওয়েট কিন্তু লেস দেন 800 ডাল্টন, তাহলে এটা কিন্তু মাইক্রোমলিকুলস, কিন্তু তবুও এই অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে কিন্তু আমরা এই লিপিডকে আমরা পাবো। তাহলে লিপিড একটা কনফিউজিং একটা অংশ। তো লিপিড যদিও মাইক্রোমলিকুল, কিন্তু তবুও অ্যাসিড ইনসলিউবল পুলে ম্যাক্রোমলিকুলের সঙ্গে আমরা লিপিডকে পাবো। কেন পাবো আমি একটু পরে আসছি। আর এক্ষেত্রে যে ফিল্ট্রেট যেটা দেখতে পাচ্ছ, অর্থাৎ যেটা অ্যাসিড সলিউবল যে সমস্ত পুল আছে, তো অ্যাসিড সলিউবল পুলের মধ্যে তোমরা প্রধানত বা আমরা যেটা প্রধানত পাবো, তো সেগুলো হচ্ছে যেগুলো মাইক্রোমলিকুল, প্রধানত এই অংশে আমরা যেগুলো পাবো, তো সেগুলো জেনারেলি মাইক্রোমলিকুলস। তো মাইক্রোমলিকুলস বলতে এক্ষেত্রে আমরা সিম্পল সুগার পাবো। সুতরাং এই জায়গাতে আমরা পাবো যেটা, তো সেটাই হচ্ছে সিম্পল সুগার।
এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমরা অ্যামাইনো অ্যাসিডকে আমরা পাবো, তার সঙ্গে সঙ্গে এখানে আমরা নিউক্লিওটাইডকে আমরা পাবো, সো নিউক্লিওটাইডকে আমরা পাবো এবং এর সঙ্গে সঙ্গে নিউক্লিওসাইডকে পাবো। তাহলে এগুলো কিন্তু অ্যাসিড সলিউবল পুল। তো অ্যাসিড সলিউবল পুলে আমরা বিভিন্ন মাইক্রো মলিকুলসগুলোকে আমরা পাবো। তো এরকমভাবে তাহলে দেখো কোনো লিভিং টিস্যু মানেই সেখান থেকে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে বায়োমলিকুল। তো বায়োমলিকুল প্রধানত দুই ধরনের হবে, একটা মাইক্রোমলিকুল এবং একটা ম্যাক্রোমলিকুল। তাকে তুমি সেপারেট করতে পারবে তখনই যদি তাকে এই যে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডে যদি তাকে তুমি গ্রাইন্ডিং করো এবং গ্রাইন্ডিং করার পরে যদি ফিল্টার করো, তাহলে যেগুলো অ্যাসিডে সলিউবল হবে, তো সেই অ্যাসিডে সলিউবল হওয়া যে সমস্ত পোর্শন সেখানে তুমি যে বায়োমলিকুল পাবে তো সেগুলো হচ্ছে মাইক্রোমলিকুল, এবং অ্যাসিড ইনসলিউবল পার্টে তুমি যেগুলো পাবে সেটা কিন্তু ম্যাক্রোমলিকুলসগুলোকে পাবে। এবং তিনটে ম্যাক্রোমলিকুলস প্রধানত সেলের মধ্যে পাওয়া যায়, কিন্তু ঘটনা হচ্ছে যে এই তিনটে ম্যাক্রোমলিকুলসের মধ্যে এদের সঙ্গে সঙ্গে আবার লিপিডও কিন্তু অ্যাসিড ইনসলিউবল পার্টে কিন্তু আমরা লিপিডকে পাই। সুতরাং লিপিড কিন্তু দেখো এই জায়গাতে তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পোর্শনটা খুব ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে লিপিডের বিষয়টা কি হয়, তো লিপিড কিন্তু যদিও এ মাইক্রোমলিকুলস, সুতরাং লিপিড অলদো লিপিড ইজ এ মাইক্রোমলিকুল, লিপিড কিন্তু একটা মাইক্রোমলিকুল, বাট ক্যান ফাইন্ড ইট, কিন্তু একে আমরা কোথায় পাচ্ছি, বাট ক্যান ফাইন্ড ইট ইন অ্যাসিড ইনসলিউবল পুল। অ্যাসিড ইনসলিউবল পুলে কিন্তু আমরা লিপিডকে পাচ্ছি, অ্যাসিড ইনসলিউবল পুল। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এক্ষেত্রে দেখো লিপিড কিন্তু স্ট্রিক্ট ম্যাক্রোমলিকুল নয়। সো লিপিড তাহলে দেখো যেহেতু ম্যাক্রোমলিকুলের সঙ্গে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারছি, লিপিড ইনসলিউবল পুলে প্রধানত কারা থাকবে, ম্যাক্রোমলিকুল থাকবে, কিন্তু লিপিড ইজ নট স্ট্রিক্ট ম্যাক্রোমলিকুল। তাহলে লিপিড কিন্তু প্রকৃতপক্ষে ম্যাক্রোমলিকুল নয়, কিন্তু তবুও আমরা লিপিডকে আমরা অ্যাসিড ইনসলিউবল পুলে আমরা পাবো, এবং সেই জন্যই বলা হচ্ছে লিপিড ইজ নট স্ট্রিক্ট ম্যাক্রোমলিকুল। তাহলে লিপিডের কিন্তু আমরা দুই ধরনের প্রপার্টিজই আমরা দেখতে পাবো, লিপিডে কিন্তু আমরা দুই ধরনের প্রপার্টিজই আমরা দেখতে পাবো। দেখো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইজ। তো সাইজ মানে কি, লিপিডের সাইজ কিন্তু প্রধানত লেস দেন 800 ডাল্টন। তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে লিপিড হচ্ছে এক রকমের মাইক্রোমলিকুল, কারণ ম্যাক্রোমলিকুল হতে গেলে অবশ্যই এক্ষেত্রে সাইজ কিন্তু 800 ডাল্টনের বেশি হতে হবে। তাহলে লিপিড কিন্তু অবভিয়াসলি মাইক্রোমলিকিউল, ঠিক আছে, তাহলে এটা কিন্তু মাইক্রোমলিকুল। আবার দেখো এক্সপেরিমেন্টালি কি হচ্ছে, এক্সপেরিমেন্টালি প্রধানত আমরা লিপিডকে কিসের সঙ্গে পাচ্ছি, এক্সপেরিমেন্টালি লিপিডকে আমরা পাচ্ছি অ্যাসিড ইনসলিউবল পুলে আমরা পাচ্ছি। তাহলে অ্যাসিড ইনসলিউবল পুলে আমরা লিপিডকে পাচ্ছি, অ্যাসিড ইনসলিউবল পুলে আমরা লিপিডকে আমরা পাচ্ছি। তাহলে সেই কারণের জন্য একে আমরা ম্যাক্রোমলিকুল বলতে পারি, ম্যাক্রোমলিকুলের সঙ্গে আমরা এটাকে সেপারেট করতে পারছি। কিন্তু ঘটনা হচ্ছে যে কেন আমরা মাইক্রোমলিকুলে কেন আমরা লিপিডকে পাবো না, অর্থাৎ লিপিড মানে অ্যাসিড সলিউবল পুলে কেন আমরা লিপিডকে পাবো না। দেখো এক্ষেত্রে লিপিড প্রধানত কোথায় থাকে, লিপিড প্রধানত প্লাজমা মেমব্রেনের মধ্যে থাকে। ধরে রাখো এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, তো প্লাজমা মেমব্রেনের মধ্যেই প্রধানত লিপিড থাকে। এবং যখন আমরা কোনো সেলকে যখন গ্রাইন্ডিং করছি তখন কি হচ্ছে, প্লাজমা মেমব্রেন ছোট ছোট টুকরোই পরিণত হচ্ছে, এটা একটা টুকরো, এরকম টুকরো, এরকম টুকরো, এরকম টুকরো, কিন্তু যখনই এই টুকরোতে পরিণত হয় তখন এই প্রত্যেকটা টুকরো ছোট ছোট ভেসিকেল তৈরি করে। তখন এই প্রত্যেকটা টুকরো কি করবে, ছোট ছোট ভেসিকেল তৈরি করবে, এবং এই ভেসিকেলগুলো প্রধানত এইভাবে অবস্থান করবে, ভেসিকেলের মধ্যে প্রধানত লিপিডগুলো অবস্থান করবে, এবং এই ভেসিকেলগুলো ক্যান নট পাস থ্রু, কান্ট পাস, ঠিক আছে, সো কান্ট পাস থ্রু কটন। তাহলে এরা কিন্তু কটন দিয়ে এরা জেনারেলি পাস করতে পারে না, এবং সেই কারণের জন্যই প্রধানত একে আমরা ম্যাক্রোমলিকুলের মধ্যে জেনারেলি আমরা লিপিডকে পাবো। তাহলে যে অর্গ্যানিক যে মলিকুল আছে, তো সেই অর্গ্যানিক মলিকুলের আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করলাম। অর্গ্যানিক যে বায়োমলিকুল আছে প্রধানত দুই ধরনের হবে, মাইক্রোমলিকুল এবং ম্যাক্রোমলিকুল, তো সেটা আমরা দেখলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখলাম যে লিপিড যদিও মাইক্রোমলিকুল কিন্তু তবুও ম্যাক্রোমলিকুলের সঙ্গেই সে কিন্তু থাকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা যেটা দেখব যে লিভিং ম্যাটারে
কেবলমাত্র যে অর্গ্যানিক মলিকুল বা জৈব যৌগ থাকবে তাই নয়, বিভিন্ন অজৈব যৌগও কিন্তু এক্ষেত্রে থাকে। তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাশ অ্যানালাইসিস। তো অ্যাশ কিভাবে তৈরি করব আগে সেটা দেখে নিই। দেখো এক্ষেত্রে অ্যাশ কিভাবে আমরা তৈরি করব, কোনো একটা লিভিং টিস্যু আছে, ধরা যাক এক্ষেত্রে ধরে নাও তুমি একটা লিভিং টিস্যু তুমি নিলে, সুতরাং এক্ষেত্রে লিভিং টিস্যু, এবং এই লিভিং টিস্যুকে কি করা হবে, এই লিভিং টিস্যুকে প্রথমে ওয়েট করলাম, অর্থাৎ এর মধ্যে জল থাকে এবং জল করে এটাকে আমরা ওয়েট করলাম, ওজন করলাম, যে দেখলাম কি পরিমাণে আছে। তারপর এটাকে শুকিয়ে নিলাম, তারপর এটাকে কি করলাম, তারপর এটাকে ড্রাই করলাম। এবং ড্রাই মানে কি, ড্রাই মানে হচ্ছে ওয়াটার ইভাপোরেট, তার মানে কি এক্ষেত্রে জল আমরা বের করে দিলাম। ড্রাই করা মানে কি ওয়াটারকে আমরা বের করে দিলাম, ড্রাই করা মানে ওয়াটার ইভাপোরেট হলো। এবং এই যে ড্রাইড যে পোর্শন আছে, এবং এই যে ড্রাইড যে পোর্শন আছে, এই ড্রাইড পোর্শনকে আমরা যদি ওজন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ড্রাই ওয়েট, তার মানে এটাই হচ্ছে শুষ্ক ওজন। তাহলে কোনো টিস্যুর শুষ্ক ওজন বলতে আমরা কি বুঝবো, কোনো একটা লিভিং টিস্যু, তো লিভিং টিস্যুর ওয়েট মানে তার মধ্যে যখন জল থাকে তখন তার ওজন কিন্তু অনেক বেশি হবে, এটা হচ্ছে নর্মাল ওয়েট। আবার যখন সেটাকে শুষ্ক করব মানে সেখান থেকে যখন জল বের করে দেবো তখনই সেটা লিভিং টিস্যুর কিন্তু ড্রাই ওয়েট হবে। তাহলে জল ছাড়া বাকি কিন্তু সমস্ত মেটেরিয়ালস কিন্তু এই লিভিং টিস্যুর মধ্যে থাকবে। এবার তুমি কি করবে, এবার এটাকে যদি বার্নিং করো, তার মানে এটাকে যদি পুড়িয়ে দাও, তাহলে বার্নিং যদি করো, বার্নিং করা মানে কি, দেখো সমস্ত বায়োমলিকুলসের মধ্যে কিন্তু কার্বন থাকবে, সমস্ত অর্গ্যানিক মলিকুলসের মধ্যে প্রধানত কার্বন থাকবে। তাহলে অল কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, অল কার্বন কম্পাউন্ড, সমস্ত কার্বন কম্পাউন্ডের অক্সিডেশন হবে এবং তার ফলে কার্বন ডাইঅক্সাইড এবং জল এক্ষেত্রে রিলিজড হবে। এবং বার্নিং করার পরে যেটা পড়ে থাকবে তো তাকেই আমরা বলবো অ্যাশ। তাহলে বার্নিং করার পরে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে অ্যাশ। তার মানে সমস্ত কার্বন কন্টেইনিং কম্পাউন্ড এক্ষেত্রে আর পাবো না, এবং বাকি যে পোর্শন যেটা পড়ে থাকবে তো সেটাই হচ্ছে অ্যাশ। এবং এই অ্যাশের মধ্যে তাহলে কোন কোন পোর্শন থাকবে, তাহলে কার্বনযুক্ত কম্পাউন্ড বলতে কি বুঝি আমরা, কার্বনযুক্ত কম্পাউন্ড বলতে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এই সব কিছু কিন্তু এক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। যেটা পড়ে থাকবে তো সেটাই হচ্ছে ছাই, এবং এই ছাইয়ের মধ্যে প্রধানত আমরা যে সমস্ত পদার্থ আমরা পাবো তো সেগুলোই কিন্তু ইনঅর্গ্যানিক বিভিন্ন এলিমেন্ট। তাহলে এখানে আমরা যেটা পাবো তো সেটাই হচ্ছে ইনঅর্গ্যানিক বিভিন্ন কম্পাউন্ড, বিভিন্ন অজৈব যৌগকে প্রধানত আমরা এর মধ্যে দেখতে পাবো। তো ইনঅর্গ্যানিক কম্পাউন্ড আমরা অ্যাশের মধ্যে কোন কোন কম্পাউন্ড আমরা দেখতে পাবো, দেখো তাহলে লিভিং টিস্যুতে আমরা সোডিয়াম দেখতে পাবো, ইনঅর্গ্যানিক কম্পাউন্ড আমরা দেখতে পাবো সোডিয়ামকে দেখতে পাবো, পটাশিয়াম দেখতে পাবো। সোডিয়াম পটাশিয়াম প্রধানত কি কাজ করে আমরা প্রত্যেকেই জানি, এরা নার্ভ ইম্পালসে সাহায্য করে। তাহলে ইনঅর্গ্যানিক কম্পাউন্ডও কিন্তু লিভিং টিস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে আমরা এখানে কাকে পাবো, ক্যালসিয়ামকে পাবো। দেখো ক্যালসিয়াম আমরা জানি মাসেল কন্ট্রাকশনে হেল্প করে, সুতরাং মাসেলের ফাংশনে প্রধানত হেল্প করবে। ম্যাগনেসিয়াম বিভিন্ন এনজাইমের কোফ্যাক্টর হিসাবে কাজ করবে। তাহলে এগুলো সব ডিফারেন্ট টাইপের ইনঅর্গ্যানিক মেটেরিয়ালস আমরা এই জায়গাতে পাবো, ম্যাগনেসিয়ামকে আমরা পাবো। এছাড়া কি পাবো, এছাড়া NaCl বিভিন্ন কম্পাউন্ড আমরা পাবো, যেমন NaCl পাবো। NaCl প্রধানত অসমো রেগুলেশনে হেল্প করে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো ক্যালসিয়াম কার্বনেট আমরা পাবো, এগুলো বাফার হিসাবে কাজ করে। এর সঙ্গে সঙ্গে ফসফেট আমরা পাবো, কার্বনেট বাফার আমরা জানি, ফসফেট পাবো, সালফেট পাবো। তাহলে ডিফারেন্ট টাইপের এই সমস্ত ইনঅর্গ্যানিক মেটেরিয়ালসগুলোকে আমরা কিন্তু এর মধ্যে পেয়ে যাব, রাইট। তো এই অংশগুলোই প্রধানত বায়োমলিকুলস সম্পর্কে। তাহলে আমাদের একটা আইডিয়া তৈরি হয়ে গেল যে ম্যাক্রোমলিকুলস মানে সিম্পলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পলিস্যাকারাইড, তার সঙ্গে সঙ্গে প্রোটিন এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিক অ্যাসিড। আর মাইক্রোমলিকুল যেটা, তো সেই মাইক্রোমলিকুল কিন্তু এক্ষেত্রে লিপিড, এবং যদিও লিপিড কিন্তু মাইক্রোমলিকুল, তবুও লিপিডকে কিন্তু আমরা অ্যাসিড ইনসলিবল পুলের মধ্যে আমরা পাবো। টোটালি কিন্তু আমি এনসিইআরটি বেসড আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি, একদম এনসিইআরটির থেকে আলোচনা করার চেষ্টা করছি। এরপরে এনসিইআরটির বইও আমি তোমাদেরকে দেখাবো, কোন কোন অংশ লেখা আছে সেটাও আমরা দেখব। এরপরে যে পোর্শন আমরা পড়বো তো সেটাই হচ্ছে সেলুলার পুল। এরপরে যে অংশ আমরা দেখব যেটা, সেটাই হচ্ছে সেলুলার পুল। তো সেলুলার পুল প্রধানত কাকে বলে, দেখো সেলুলার পুল মানে কি সমস্ত, তাহলে এই যে অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, তাহলে সেলের মধ্যে আমরা কি দেখলাম, অর্গ্যানিক কম্পাউন্ড আমরা দেখলাম, বিভিন্ন জৈব যৌগ আমরা দেখলাম, অর্গ্যানিক কম্পাউন্ড। এবং অ্যাশের মধ্যে আমরা কি দেখলাম, প্রথম যে কেমিক্যাল অ্যানালাইসিস করলাম তো সেখানে অর্গ্যানিক কম্পাউন্ড ছিল, আর অ্যাশের মধ্যে আমরা কি দেখলাম, অ্যাশের মধ্যে আমরা দেখলাম যে ইনঅর্গ্যানিক কম্পাউন্ড।
তাহলে এই অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক কম্পাউন্ড এগুলো সব কিসে থাকবে? এগুলো সব লিভিং টিস্যুতে থাকবে, ঠিক আছে? তাহলে অর্গ্যানিক অ্যান্ড দ্য ইনঅর্গ্যানিক কম্পাউন্ড প্রেজেন্ট ইন লিভিং টিস্যু, প্রেজেন্ট ইন লিভিং টিস্যু, তো তাকেই আমরা বলবো সেলুলার পুল। তাহলে কোনো সেলের মধ্যে যত অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক কম্পাউন্ড থাকে, এই সমস্ত অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক কম্পাউন্ডকেই আমরা প্রধানত বলবো সেলুলার পুল। কোন কোন অর্গ্যানিক কম্পাউন্ড থাকে আমরা দেখলাম, কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, লিপিড থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, নিউক্লিওটাইড থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, ভিটামিন, হরমোনস, এইরকম ডিফারেন্ট টাইপের অর্গ্যানিক কম্পাউন্ড থাকবে এবং ইনঅর্গ্যানিক কম্পাউন্ড ডিফারেন্ট টাইপের সল্ট, মিনারেলস এবং ওয়াটার, এই সমস্তগুলো থাকবে। এবং এই সেলুলার পুল প্রধানত কি করবে? প্রোভাইড দ্য র মেটেরিয়াল ফর স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেল, ফর স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেল। কোনো একটা সেল কেমন কাজ করবে সেই সমস্ত কিছু কিন্তু এই সমস্ত সেলুলার পুলের উপর ডিপেন্ড করে। এরপরে আমরা যে অংশ দেখব তো সেটা হচ্ছে মেটাবোলাইটস। আর একটা টার্ম আমরা দেখে নেব, তো সেটা হচ্ছে মেটাবোলাইটস পোর্শনও কিন্তু গুরুত্বপূর্ণ, এনসিইআরটিতে এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো মেটাবোলাইটস আমরা কাকে বলবো? দেখো, প্রধানত সেলের মধ্যে যত রকমের কেমিক্যাল রিয়াকশান চলছে, তাহলে অল কেমিক্যাল রিয়াকশান ইন এ সেল, সমস্ত কেমিক্যাল রিয়াকশান একটা সেলের মধ্যে যে চলছে, তো তাকেই আমরা বলবো মেটাবলিজম। এবং মেটাবলিজমের ফলে বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি হয়। তাহলে সমস্ত রকমের কেমিক্যাল রিয়াকশন যেটা সেলের মধ্যে চলে, তো তাকেই আমরা বলবো মেটাবলিজম। এবং এই মেটাবলিজম দেখো, এর ফলে যে প্রোডাক্টগুলো তৈরি হয়, তো তাকেই আমরা বলবো মেটাবোলাইটস। এবং এই মেটাবোলাইটস প্রধানত দুই ধরনের হয়। প্রথমটা যেটা, সেটা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস, তো প্রাইমারি মেটাবোলাইটস। এবং সেকেন্ড টাইপের যে মেটাবোলাইটস, তো সে তাকেই আমরা বলবো সেকেন্ডারি মেটাবোলাইটস, রাইট? তাহলে দুই ধরনের মেটাবোলাইটস তৈরি হবে, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। এই প্রসঙ্গে বলি, এই যে প্রাইমারি মেটাবোলাইটস মেনলি এনিম্যালসে আমরা পাবো, এবং তার সঙ্গে সঙ্গে প্ল্যান্টসেও কিন্তু আমরা প্রাইমারি মেটাবোলাইটসকে আমরা পাবো। অর্থাৎ নর্মাল মেটাবলিক রিয়াকশনের ফলে যে সমস্ত প্রোডাক্ট যেগুলো তৈরি হয়, তো তাদেরকেই আমরা বলবো প্রাইমারি মেটাবোলাইটস। যেমন প্রাইমারি মেটাবোলাইটস অ্যামাইনো অ্যাসিড হতে পারে, কোনো প্রোটিন ডাইজেশনের ফলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারে, ডিএনএ ভেঙে গিয়ে সেখান থেকে নিউক্লিওটাইডস তৈরি হতে পারে, তাহলে এক্ষেত্রে আমরা নিউক্লিওটাইডসকে আমরা পেতে পারি। অথবা সুগারের ডাইজেশনের ফলে আমরা কি পাবো, অথবা কার্বোহাইড্রেটের ডাইজেশনের ফলে আমরা সুগার পাবো, কোনো স্টেরয়েড পাবো, তাহলে এগুলো সব কিন্তু প্রাইমারি মেটাবোলাইটস। আর সেকেন্ডারি মেটাবোলাইটস প্রধানত আমরা কোথায় পাবো? সেকেন্ডারি মেটাবোলাইটস প্রধানত আমরা প্ল্যান্টসে পাবো, কোনো উদ্ভিদে পাবো, তার সঙ্গে সঙ্গে কোনো ফাঞ্জিতে আমরা দেখতে পাবো সেকেন্ডারি মেটাবোলাইটস, এবং তার সঙ্গে সঙ্গে কোনো ব্যাকটেরিয়াতে আমরা সেকেন্ডারি মেটাবোলাইটস আমরা দেখতে পাবো, রাইট? প্রাইমারি মেটাবোলাইটস প্রধানত নর্মাল আমাদের ফাংশন, ফিজিওলজিক্যাল প্রসেসে প্রধানত প্রাইমারি মেটাবোলাইটস হেল্প করবে, কিন্তু সেকেন্ডারি মেটাবোলাইটস প্রধানত এনিম্যালে কিন্তু কোনো সেকেন্ডারি মেটাবোলাইটস পাওয়া যায় না, প্ল্যান্টস, ফাঞ্জি এবং ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। এবং এগুলো কিন্তু স্পেশাল প্রোডাক্ট, এবং স্পেশাল মেটাবলিক রিয়াকশানের ফলে প্রধানত এই সেকেন্ডারি মেটাবোলাইট জেনারেলি তৈরি হয়। এবং অন্তত ডিফারেন্ট রকমের, তাহলে 1000 টাইপস অফ কেমিক্যাল এক্ষেত্রে তৈরি হবে সেকেন্ডারি মেটাবোলাইটস হিসাবে। অন্তত 1000 রকমের কেমিক্যালস বা কম্পাউন্ড আমরা সেকেন্ডারি মেটাবোলাইটস হিসাবে পাবো। এবং এই সেকেন্ডারি মেটাবোলাইটস প্রধানত কী কাজ করে? দেখো, প্রাইমারি মেটাবোলাইটস আমরা দেখলাম সেটা হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশন, কোনো এনিমেলের নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশনে প্রাইমারি মেটাবোলাইটস হেল্প করবে, সুতরাং নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশন। আর এক্ষেত্রে যে সেকেন্ডারি মেটাবোলাইটস আছে, তো সেকেন্ডারি মেটাবোলাইটস তাহলে কি কাজ করবে? দেখো, প্ল্যান্টসকে অনেক সময় বিভিন্ন হার্বিভোরাস অ্যানিমেলস, কোনো মানে যারা শাক পাতা খায়, গরু ছাগল এরা খেয়ে নেয়, তাহলে প্রোটেক্ট ফর্ম হার্বিভোরাস প্ল্যান্ট, তাহলে সেই হার্বিভোরাস প্ল্যান্ট এরা সেকেন্ডারি মেটাবোলাইটস প্ল্যান্টস তৈরি করে, এবং তৈরি করলে তাহলে সেই প্ল্যান্টসকে আর হার্বিভোরাস বিভিন্ন অ্যানিমেলস তাকে আর খাবে না। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া কি করবে? যে সমস্ত অ্যান্টিবায়োটিক তৈরি করে, এরাও কিন্তু ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে তাকে প্রোটেকশন দেয়। সুতরাং এগুলোই হচ্ছে ডিফারেন্ট টাইপের সেকেন্ডারি মেটাবোলাইটস। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, সেকেন্ডারি মেটাবোলাইটসে বিভিন্ন কালার থাকবে, প্ল্যান্টসকে বিভিন্ন কালার দেবে, যেটা পলিনেশন, পরাগ সংযোগ এবং সিড ডিসপারশনে হেল্প করবে। এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে যেটা বললাম যে অ্যান্টিবায়োটিক প্রধানত ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে প্রোটেক্ট করে। এবং রাবার, ড্রাগ, বিভিন্ন স্পাইসেস, সেন্ট, পিগমেন্ট, এগুলো সব প্রধানত হিউম্যান ইউজ করে। এবং তোমরা দেখবে যে এনসিইআরটি বইতে একটা লিস্ট আছে, সেকেন্ডারি মেটাবোলাইটসের একটা লিস্ট আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা সম্পর্কেও একটু দেখে রাখবে যে সেকেন্ডারি মেটাবোলাইটস প্রধানত কোন কোন কাজে হেল্প হচ্ছে, অর্থাৎ কত ডিফারেন্ট টাইপের যে সেকেন্ডারি মেটাবোলাইটস আছে,
এটা একটুখানি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তার আগে একটু ছকটা একটু দেখে নাও, কী কী ছক দেওয়া আছে। সুতরাং এক্ষেত্রে দেখছো যে এলিমেন্টস এবং কম্পাউন্ড সম্পর্কে লেখা আছে আর্থ ক্রাস্ট, এবং যেটা তোমাদেরকে বললাম যে কিভাবে আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করব, অর্থাৎ এই যে পোর্শন আছে যে মাইক্রোমলিকুলস এবং ম্যাক্রোমলিকুলসকে কিভাবে আমরা সেপারেট করব, অ্যাসিড সলিউবল পুল কোনটা হবে, অ্যাসিড সলিউবল পুলের মধ্যে কোন অংশগুলো থাকবে, অ্যাসিড ইনসলিউবল পুল কোনগুলো হবে, ঠিক আছে। তো এই অংশগুলোই প্রধানত এক্ষেত্রে লেখা আছে, যেটা এতক্ষণ আমরা বললাম। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাতে দেখো এখানে দেখো লিভিং অর্গানিজম হ্যাজ অলসো গট দ্য ইনঅর্গ্যানিক এলিমেন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন দেম। তাহলে এই যে ইনঅর্গ্যানিক কম্পাউন্ডকে আমরা সেপারেশন করব কিভাবে, এক্ষেত্রে আমরা অ্যাশ তৈরি করব, ঠিক আছে। হাউ ডু ইউ নো দিস? এ স্লাইটলি ডিফারেন্ট বাট দ্য ডিস্ট্রাকটিভ এক্সপেরিমেন্ট হ্যাজ টু বি ডান। ওয়ান এ স্মল অ্যামাউন্ট অফ দ্য লিভিং টিস্যু প্রথমে নেওয়া হবে, তারপর এটাকে ড্রাই করা হবে, অল দ্য ওয়াটার তখন ইভাপোরেট করবে, দ্য রিমেনিং মেটেরিয়ালকে তখনই তাকে আমরা বলবো ড্রাই ওয়েট। তাহলে জল বেরিয়ে যাওয়ার পরে যে পোর্শন পড়ে থাকবে তো তাকেই আমরা বলবো শুষ্ক ওজন। তারপরে এটাকে পুরোপুরি পুড়িয়ে ফেলা হবে। তাহলে অল দ্য কার্বন কম্পাউন্ড আর অক্সিডাইজড টু দ্য গ্যাসেস ফর্ম অফ দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দ্য ওয়াটার ভেপার। এবং তারপরে কি হবে, তারপরে যে রিমেইনিং যে পোর্শন যেটা পড়ে থাকবে তো সেটাই হচ্ছে অ্যাশ, এবং এই অ্যাশের মধ্যে বিভিন্ন রকমের ইনঅর্গ্যানিক মেটেরিয়ালস থাকবে, বিভিন্ন রকমের ইনঅর্গ্যানিক মেটেরিয়ালস থাকবে। দেখো লিস্ট অফ পার্সেন্টেজ অফ দ্য ইনঅর্গ্যানিক কনস্টিটিউয়েন্ট অফ দ্য লিভিং টিস্যু। তাহলে বিভিন্ন ইনঅর্গ্যানিক মেটেরিয়ালস কিভাবে থাকবে, দেখো এখানে বিভিন্ন কম্পোনেন্ট আছে, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি, তাদের ফর্মুলাও এক্ষেত্রে দেওয়া আছে। তাহলে ডিফারেন্ট রকমের আমরা প্রধানত কেমিক্যালস বা ইনঅর্গ্যানিক মেটেরিয়ালস আমরা প্রধানত পাবো। এটা একটা ছক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাতে প্রোটিন, আচ্ছা প্রোটিন সম্পর্কে তো আমি পরে আলোচনা করব, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করব। এবং এই জায়গাতে দেখো প্রাইমারি এবং সেকেন্ডারি মেটাবলাইটস, তাহলে এই পোর্শনও আমি আলোচনা করলাম প্রাইমারি এবং সেকেন্ডারি মেটাবলাইটস। তো সেকেন্ডারি মেটাবলাইটস দেখো পিগমেন্টস যেমন ক্যারোটিনয়েড এবং অ্যান্থোসায়ানিন। তো ক্যারোটিনয়েডস, অ্যান্থোসায়ানিন আমরা প্রত্যেকেই জানি যে প্রধানত এরা পিগমেন্ট এবং ফটোসিনথেসিসে হেল্প করবে। এবং অ্যালকালয়েড দেখো মরফিন, কোডেইন এটসেট্রা, এগুলো হচ্ছে অ্যালকালয়েড, এগুলো সব সেকেন্ডারি মেটাবলাইট। স্পেশাল টাইপের মেটাবলিক রিয়াকশনের ফলে প্ল্যান্টসের মধ্যে এরা তৈরি হয়। টার্পিনয়েডস আছে দেখো মোনোটার্পিন এবং ডাইটার্পিন, এগুলোর এক্সাম্পল ভালো করে পড়বে। এসেন্সিয়াল অয়েল আছে দেখো যেমন লেমন গ্রাস অয়েল, এবং টক্সিন আছে দেখো অ্যাব্রিন এবং রাইসিন। লেকটিনস আছে দেখো কনকাভ্যালিন এ, লেকটিন হচ্ছে কনকাভ্যালিন এ। ড্রাগস আছে দেখো ভিনব্লাস্টিন, এটা ক্যান্সারের অ্যান্টি ক্যান্সারাস ড্রাগ হিসাবে ইউজ হয়, এবং কারকিউমিন এটসেট্রা। এবং পলিমেরিক বিভিন্ন সাবস্ট্যান্স আছে যেমন রাবার, গামস এবং সেলুলোজ। তাহলে এই যে সেকেন্ডারি মেটাবলাইটস আছে দেখো, এই সেকেন্ডারি মেটাবলাইটস যেমন রাবার, ড্রাগ, স্পাইসেস, সেন্ট এবং বিভিন্ন রকমের পিগমেন্ট, প্রধানত মানুষ বিভিন্ন কাজে এগুলোকে ব্যবহার করে। তো এই হচ্ছে মোটামুটিভাবে ডিসকভারি অফ আমাদের যে বায়োমলিকুলস আছে, ডিসকভারি অফ বায়োমলিকুলস। এবং এরপরে দেখবে যে তোমাদের এনসিইআরটি সিলেবাসে যেরকমভাবে মেনশন করা আছে আমি একদম সেইভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব এই বায়োমলিকুলস পোর্শন। আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে এক্ষেত্রে। ওকে, সুতরাং এই জায়গাতে দেখো, এই জায়গাতে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বায়ো ম্যাক্রোমলিকুলস এক্ষেত্রে আছে। সুতরাং বায়ো ম্যাক্রোমলিকুলস বিভিন্ন আছে। আচ্ছা এই জায়গাতে আমরা কি দেখছি, অ্যাভারেজ কম্পোজিশন অফ দ্য সেল। তাহলে সেলের যে অ্যাভারেজ কম্পোজিশন, ডিফারেন্ট টাইপের কম্পোনেন্ট কী কী আছে, যেমন ওয়াটার আছে এবং প্রোটিন আছে, দেখো প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, লিপিড আছে কত পার্সেন্ট, নিউক্লিক অ্যাসিড কত থাকবে, আয়ন্স কত থাকবে। তো এই অংশগুলো এবং যেখানে আছে তো সেটা হচ্ছে যে প্রোটিনস। দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটিনস আছে, তারপরে পলিস্যাকারাইড আছে, এই অংশগুলো আমি ধীরে ধীরে আলোচনা করব। বিভিন্ন নিউক্লিক অ্যাসিড আছে, সুতরাং নিউক্লিক অ্যাসিড আছে এবং তার সঙ্গে সঙ্গে দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্রোটিন আছে, এনজাইমস আছে। তো এই অংশগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে এর পরের দিন আমরা আলোচনা করব কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিন, তারপরে লিপিড, এবং তারপরে আমরা আলোচনা করব এনজাইম সম্পর্কে। আশা করি এই ক্লাসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।